নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ৭টার ৭ কাহন। আজ আমরা আলোচনা করব এসআইআর নিয়ে। এসআইআর আমাদের দেশের জন্য কতটা জরুরি। না, আজকে আমরা কোনো তর্কে যাব না, শুধুমাত্র আলোচনা করব। আমরা তথ্য জানতে চাইব। ইতিমধ্যে আমার সঙ্গে স্টুডিওতে এসে পৌঁছেছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপত্র তথা ত্রিপুরার প্রবীণ নেতা, কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। প্রবীরবাবু, আপনাকে স্বাগতম। আমার সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, কলকাতা থেকে রয়েছেন জয়দেব ঘর। জয়দেব বাবু, আপনাকে স্বাগতম। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী বিথিন সরকার। আমরা আজকের এই আলোচনার মূল হচ্ছে মূলত এসআইআর নিয়ে ইতিমধ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে, তারা ত্রিপুরায় হতে দেবে না। আপনি যদি ডিটেলস একটু বলেন। প্রথম কথা হচ্ছে, এসআইআর বলার আগে নির্বাচন কমিশনের উদ্দেশ্যটা সম্পর্কে আমাদের একটু জানার ইচ্ছে আছে। কারণ নির্বাচন কমিশন নিয়ে দেশের মানুষের যেমন নানা প্রশ্ন আছে, আমাদের দলের তরফ থেকেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন উপস্থিত করেছি, যেগুলির কোনো সদুত্তর না নির্বাচন কমিশন না ভারত সরকার কেউই দিতে পারছে না। আমি প্রসঙ্গক্রমে যেটা বলতে চাই, নির্ভুল ভোটার তালিকা এটা যদি একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে বাস্তবে, তাহলে আমাদের সেক্ষেত্রে কোনো আপত্তি বা বাধার কোনো রকম কারণ নেই। কারণ এটা নিয়েই আমাদের প্রশ্নটা। আমরা দেখেছি, যেটা লক্ষ্য করে আসছি, আমি খুব অতীত ইতিহাস ঘাটব না, এগুলি ঘাটার কোনো এখন আর প্রাসঙ্গিকতা নেই। 14 সালের পর থেকে দেশে প্রধানত, আমি যদি ভুল না করি, 2019 লোকসভা নির্বাচনের আগে অনেক রাজ্যে নির্বাচন হয়েছে। গুজরাট এবং উত্তরপ্রদেশের নির্বাচন, সেই নির্বাচনের সময়ে বিশেষ করে টাকার অপব্যবহার, নির্বাচনে শাসক দলের টাকার অপব্যবহার। দেখুন, টাকার অপব্যবহার বা আমি একটু শেষ করে নিয়ে আপনি বলবেন। টাকার যে প্রধান বিষয়গুলি এটা বোঝার জন্য আসছে, টাকার অপব্যবহার, ঘৃণা ভাষণ, যেগুলি নির্বাচন কমিশনের রীতিনীতি, যেগুলি তার বিরুদ্ধে, এই জাতীয় বিষয়গুলি নিয়ে নানা অভিযোগ, প্রামাণ্য তথ্য থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের ভূমিকাটা নিরপেক্ষ ছিল না। এটা নিয়ে সে সময়ে আমাদের জাতীয় কংগ্রেস এবং বিজেপি বিরোধী অন্যান্য দলগুলি, তারাও সুনির্দিষ্ট অভিযোগ করা সত্ত্বেও নির্বাচন কমিশন এগুলিকে উপেক্ষাই করেছে। আপনার 2019 লোকসভা নির্বাচন থেকে বলা যায়, নির্বাচন কমিশনের নগ্ন আচরণ শাসক দলের পক্ষে এটা অনেক বেশি বেড়ে যায়। একেবারে সে সময় প্রধানমন্ত্রী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তাদের আমাদের যে দেশের যে বৈশিষ্ট্য, ধর্মনিরপেক্ষতা, তাকে উপেক্ষা করা, ধর্মীয় মেরুকরণ সৃষ্টির লক্ষ্যে, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে এবং মিথ্যা প্রচার, ঘৃণা ভাষণ থেকে শুরু করে নানা ধরনের পদক্ষেপগুলি, এবং সেই সময়ও নির্বাচনে একেবারে ব্যাপক পরিমাণ টাকার ব্যবহার, এগুলি নানাভাবে তথ্য সহকারে এগুলি দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন সেখানে নীরব নিশ্চুপ ভূমিকা
এবং না, প্রকারান্তরে শাসক কিন্তু দলের আজকের দিনে দাঁড়িয়ে প্রবীর বাবু, আজকের দিনে দাঁড়িয়ে এই এসআইআরটা কি জরুরি না জরুরি হ্যাঁ কি না? না, আমার কথা হচ্ছে, আমি তো প্রথমেই বললাম, শুরুই আমি করেছি, এফআইআরটা যদি হতো যে এটা ধরেন একবার নির্ভুল আচ্ছা, ভোটার সোমনাথ তালিকা বাবু বোধহয় স্টুডিও থেকে সাউন্ড লিক করছে, কোন একটা জায়গা থেকে আপনাদের স্টুডিওর সমস্ত কথা আসছে। আচ্ছা, পিসিআর থেকে কোনো একটা সাউন্ড ঢুকছে গেস্টের কানে, একটু দেখুন তো। হ্যাঁ, আপনি বলুন প্রবীর বাবু। এটা যদি মানে এই যদি উদ্দেশ্য হতো তাহলে আমাদের কিছু বলার ছিল না। কিন্তু দেখুন আপনি বিহারে যা নিয়ে এখন দেশটা সরগরম হয়েছে, পার্লামেন্টে আলোচনার জন্য দাবি উঠেছে, এড়িয়ে যাচ্ছে সরকার, এড়িয়ে যাচ্ছে আলোচনা, এড়িয়ে যাচ্ছে। বিহারে নির্বাচন সম্ভবত নভেম্বরে, অবশ্যই নভেম্বরের ডিউ ডেটে যদি নির্বাচন হয়, তো নভেম্বরের আগে এই প্রায় 8 কোটি ভোটার, এবং সকলেই জানে যে বিহারে একটা ভালো সংখ্যক মানুষ যারা জীবিকার প্রশ্নে বিহারের মানে বহির রাজ্যে তাদেরকে অবস্থান করতে হয় একটা দীর্ঘ সময়। তাদের প্রায় অধিকাংশই ভোটের সময়ে তারা দেশে ফিরে যায় ভোট দেওয়ার জন্য। আরও নানা প্রশ্নে, যখন কাজের সিজন থাকে না সে সময় সংসারের অন্যান্য দায়িত্ব পালনের জন্য, টাকা পৌঁছে দেওয়ার জন্য, এই প্রশ্নে তারা সেখানে ফিরে যায়। এই সময়টাকে এটার জন্য এসআইআর এর জন্য বেছে নেওয়াটা, আর যে সমস্ত নথি বলেছে যে নির্বাচন কমিশন যে দাখিল করতে হবে বাধ্যতামূলক, এই যে বিষয়গুলি, সেই বিষয়গুলি কতটা প্রাসঙ্গিক এবং যুক্তিযুক্ত এই সময়ের মধ্যে, এটা নিয়ে তো এটা সন্দেহ আছে বলে কিন্তু আমি ওই 14 পরবর্তী 19 পর্যন্ত বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছি। আপনার কাছে ফিরছি। আমার সাথে জয়দেব বাবু আছেন, রাজনৈতিক বিশ্লেষক। জয়দেব বাবু, বিহারের পরে এসআইআর সব যেই রাজ্য নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আপনার রাজ্য পশ্চিমবঙ্গ, কি বলবেন কতখানি জরুরি পশ্চিমবঙ্গের জন্য? পশ্চিমবঙ্গের শাসক শিবিরের তরফ থেকে 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উঠে এসছে। একটা হচ্ছে, একটা নাম বাদ দিয়েও দেখো, দামামা বাজিয়ে দেব। দ্বিতীয়, সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 কোটি তো অনেক দূর, 2টো নাম বাদ দিয়ে দেখো, কত ধানে কত চাল বুঝিয়ে দেবো। তৃতীয় হচ্ছে, নির্বাচন কমিশন ঘেরাও হবে, তীব্র আন্দোলন হবে। দামামা বাজিয়ে দেওয়ার সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে, বিএলও যারা তোমরা এই সংশোধন প্রক্রিয়ায় থাকবে তারা কিন্তু রাজ্য সরকারেরই কর্মচারী। একদম শাসক দল পরিষ্কার করে দিয়েছে তার মনোভাব, স্পষ্ট করে দিয়েছে তার মনোভাব, যে নির্বাচন কমিশন যেটা চাইছে, যেভাবে চাইছে, বিরোধী দলনেতা যেভাবে বলতে চাইছে, সেভাবে যদি হয়, রাজ্য জুড়ে এক তীব্র আন্দোলন তৈরি করবে শাসক দল। কত ধানে কত চাল বুঝিয়ে দেবে, দরকার হলে দামামা বাজিয়ে দেবে, দরকার হলে ইলেকশন কমিশন ঘেরাও করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ ছাড়াও যদি বাকি সারা দেশেও হয়, সুপ্রিম কোর্টে যখন মামলাটা গেল অ্যাসোসিয়েশন ডেমোক্রেটিক রিফর্মসের তরফ থেকে, এবং প্রশান্ত ভূষণ যা সওয়াল করলেন, এবং সুপ্রিম কোর্ট যেখানে বললেন যে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে কেন ভ্যালিডেশনের মধ্যে দিচ্ছেন না, নির্বাচন কমিশন যখন বলল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আমরা ভ্যালিডেশনে দেব না, তাহলে এই রেশন কার্ড যেটা থেকে 80 কোটি মানুষ রেশন পায়, সেই রেশনটা যাদের দেওয়া হয় তারা তো আমাদের করের টাকায় রেশনটা পায়। তাহলে আমরা কি এতদিন এই 80 কোটি মানুষকে যে রেশন দেওয়া হয়েছে, তার মধ্যে রোহিঙ্গা রয়েছে, অনুপ্রবেশকারী রয়েছে, মোদিজির হিসেবে যে 80 কোটি, তার মধ্যে তাহলে সেই মানুষগুলোকেও কি রেশন দেওয়া হলো, অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের? কারণ রেশন কার্ডের ভিত্তিতেই দেওয়া হয়েছে। আজকে রেশন কার্ড মানবে না। তাহলে আমাদের প্রশ্ন, যাদের আমাদের কাছে রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড আছে, কুচি কুচি করে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেবো না আগুন পুড়িয়ে জ্বালিয়ে দেবো? এগুলোর তো কোনো অস্তিত্ব নেই, এগুলোর তো কোনো কোনো নির্বাচন কমিশন বলেছে কোনো গুরুত্বই নেই। তৃতীয় কথা হচ্ছে, সুপ্রিম কোর্টও বলছে যে আপনারা আধার ভোটারকে যুক্ত করে করুন, মাস ডিলিটেশন করবেন না। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার কথা হচ্ছে, কি জন্য এসআইআর করা? অনুপ্রবেশকারী চিহ্নিত করা এবং রোহিঙ্গা চিহ্নিত করা।
খুব ভালো। আমরাও চাই না আমাদের দেশের মাটিতে অনুপ্রবেশকারীরা থাকুক বা রোহিঙ্গারা থাকুক বা আমাদের দেশের সম্পত্তিতে বিদেশিরা এসে ভাগ বসাক। তার জন্য আপনার হাতে সিএ এনআরসি ছিল, ন্যাশনাল রেজিস্ট্রেশন পপুলেশন এনপিআর শুরু করে দিতে পারতেন। আইনটা হয়ে গেছে আপনার 3 বছর আগে। সেই আইন হয়ে যাওয়ার পরে তাকে ঠান্ডা ঘরে কেন ফেলে রেখেছেন? কেন এখনো ভারতবর্ষ জুড়ে সিএ এনআরসি এনপিআর আপনি লাগু করেননি? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শাসক দল বলেছে এনআরসি সিএ পশ্চিমবঙ্গে হতে দেবে না। শাসক দল বলেছে, তাহলে পশ্চিমবঙ্গের শাসক দলের কাছেই তাহলে নত স্বীকার করে মোদী সরকার, অমিত শাহ নতজানু হয়ে বলে দিক যে আমরা সংসদে যে আইন পাশ করেছি, রাষ্ট্রপতি সাইন করেছে, সেই এনপিআর, এনআরসি এবং সিএ কোনোটাই আমরা পশ্চিমবঙ্গে করতে পারবো না। এটা সরাসরি ভাবে পশ্চিমবঙ্গ সরকারকে বা পশ্চিমবঙ্গের মানুষকে জানিয়ে দিক, বা বিশেষ করে তার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলে দিক। একটা আইনকে যদি সে লাগু না করতে পারে, ওয়াকাফ আইন বলুন, সিএ এনআরসি বলুন, এনপিআর বলুন, ট্রিপল তালাক বলুন, আইনের পর আইন সংসদে পাস হচ্ছে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন যদি না করতে পারছে, তাহলে সেই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত অমিত শাহের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। যদি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ইস্যু হয়ে থাকে, সেটা তো এনপিআর দিয়ে হয়ে যেত, এসআইআর এর তো দরকার ছিল না। আর একটা কথা বলে আমি শেষ করব, এসআইআর এ যে 11টা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, আমাদের একটাই প্রশ্ন, জনপ্রতিনিধিত্ব আইনে জনপ্রতিনিধি কারা? নির্বাচন কমিশন তো মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আসে না, মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আসে জনপ্রতিনিধি, কাউন্সিলর, বিধায়ক, এমএলএ, এমপি, এরা বা আমাদের মুখ্যমন্ত্রীরা। তারা যদি লিখে দেয় যে এই মানুষটি ভারতীয়, তার ডোমিসাইল বা যে সার্টিফিকেট তারা দেয় বসবাস করবার জন্য, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যে এই মানুষটা এখানে আমার বসবাস করছে অতএব ইনি ভারতীয়, তার এই শংসাপত্রটাকেও যদি গুরুত্ব দিয়ে দিত নির্বাচন কমিশন, তাহলেও কিন্তু এসআইআর নিয়ে এই ঝড় উঠতো না। কিন্তু তিনি জনপ্রতিনিধিত্ব আইনে যারা কাউন্সিলর, বিধায়ক, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, তাদের দেওয়া শংসাপত্র মানবে না, আধার কার্ড মানবে না, রেশন কার্ড মানবে না, ভোটার কার্ড মানবে না, কোন জিনিসটাকেই যখন তারা গুরুত্ব দেবে না, তখনই কিন্তু বিরোধীদের মধ্যে দানা বাঁধছে যে এর পিছনে তাহলে কি স্টোরিটা অন্য। যেটা রাহুল গান্ধী বারবার বলছে যে আমরা প্রমাণ করে দেব মহারাষ্ট্রে ইলেকশন কমিশন সরাসরি ভোট চুরি করেছে, এবং আজকেও উনি বলেছেন যারা এই ভোট চুরি করতে সাহায্য করেছেন তাদের রিটায়ারমেন্টের পরেও আমরা যখন ক্ষমতায় আসবো তাদের আমরা বুঝে নেব। এবং বারবার যে ভোট চুরির অভিযোগ আনছে রাহুল গান্ধী, এলওপি, তার উত্তরে নির্বাচন কমিশন তো একটাও প্রেস করছে না যে মহারাষ্ট্রে যে ভোট চুরির। এখন যদি কথা বলেন নির্বাচন কমিশন, বলুন আপনি। নির্বাচন কমিশনের রাহুল গান্ধীর করা অভিযোগের যে ভিত্তিহীন, সেটার জন্য একটা প্রেস করেও তার প্রমাণ দিতে পারে, কারণ রাহুল গান্ধী বলছে 100% আমার কাছে প্রমাণ আছে যে মহারাষ্ট্রে ভোট চুরি হয়েছে এবং ভোট চুরি হবে। নির্বাচন কমিশনকে ইডি সিবিআই এর মতন যে তোতাপাখি করে দেওয়া হচ্ছে বিজেপির দালালি করার জন্য, তার যে অভিযোগ বিরোধীরা বারবার তুলছে, সেটাকে তো নস্যাৎ করতে ইলেকশন কমিশনকে বলতে হবে যে কেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড তুমি মানবে না, জনপ্রতিনিধি আইনে এমএলএ, এমপি বা যে পঞ্চায়েত প্রধান বা মুখ্যমন্ত্রীর দেওয়া শংসাপত্রকে তুমি মানবে না, তুমি কোনটা মানতে চাইছো তার ভিত্তি কি? এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে 11টা ডকুমেন্টের উপরে আপনারা করবেন এসআইআর, সেই 11টা ডকুমেন্টের মধ্যেও তো কোনো ডকুমেন্ট জাল বা ফেক, ফ্রড হতে পারে। তাহলে আপনি আধার এবং ভোটার এবং আপনি রেশন কার্ডকে গুরুত্ব দিচ্ছেন না, বলছেন ফেক হতে পারে, বাকি 11টা যে আপনার ডকুমেন্ট আছে সেটাও যে ফেক হবে না বা সেটা যে জাল হবে না, এর গ্যারেন্টি কোথায়? তারও উত্তরে কিন্তু নির্বাচন কমিশনকে চুপটি মেরেই থাকতে দেখা যাচ্ছে। এখানেই নির্বাচন কমিশনের যে পার্সপেক্টিভ, মোটো, তার উপরে সন্দেহ তৈরি করছে মানুষ। এবং আজকে সংবিধানের 324 এবং 326, 324 যেমন সংবিধান নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়েছে, হ্যাঁ তুমি এসআইআর করতে পারো, সেখানে 326-এও কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে একটা জনগণও, যে নাগরিক সে যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। আজকে বিহারে যারা পরিযায়ী শ্রমিক এই ভোটাধিকার থেকে বঞ্চিত হলো, সেই মানুষগুলোকে কি জবাবদিহি করবে নির্বাচন কমিশন? সংবিধানের 326 নম্বর ধারাকে তছনছ করে দিল নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশনকে 326 ধারা করতে হবে একটি জয়দেববাবু আপনার কাছে ফিরবো, আবার ফিরবো। বিথিনের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার ব্যাখ্যা কি? তুমি ছোট করে ব্যাখ্যা করো।
দেখো, প্রথমেই বলি যে কংগ্রেসের একজন সাংসদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকে দেশের বিদেশ মন্ত্রী একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। এতক্ষণে হয়তো জয়দেব বাবু বা প্রবীর বাবু নজরে সেটা এসেছে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে বিবৃতিতে দেশের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন যে গ্রেটার বাংলাদেশ সালতানাত ই বাংলা তৈরির একটা চেষ্টা শুরু হয়েছে এবং এর পেছনে রয়েছে পাকিস্তান, তুর্কিস্তান, এই সমস্ত ইসলামিক কান্ট্রিগুলি। তুরস্কের একটা ফান্ড কাজ করছে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে সেই প্রস্তাবিত গ্রেটার বাংলাদেশ, অর্থাৎ যাকে কিনা বলা হচ্ছে সালতানাত ই বাংলা, তার আইডিয়ার ম্যাপ পর্যন্ত প্রদর্শিত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে দেশের কাছে, অন্তত ভারতের ভূখণ্ডে দাঁড়িয়ে কোথাও কি এই অনুপ্রবেশকারী, এই রোহিঙ্গা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই যে প্রস্তাবিত ম্যাপ, সোমনাথ, সেই ম্যাপে বিহার, উড়িষ্যা, পশ্চিমবাংলার দক্ষিণ অংশ এবং এই যে উত্তর পূর্ব যে রাজ্যগুলো রয়েছে, ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, তার কিছু অংশ, একটা বিরাট অংশ কিন্তু সেখানে রয়েছে। পাশাপাশি মায়ানমারের কিছু অংশ যেখানে বিদ্রোহীরা এই মুহূর্তে আরাকান বিদ্রোহীরা যেখানে মাথা চারা দিয়ে উঠেছে, সেই অঞ্চলও কিন্তু দেখানো হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক দলগুলিকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের কাছে দেশের স্বার্থ সবার আগে, নাকি ভোট বৈতরণী প্রেরণাটাই তাদের কাছে প্রধান লক্ষ্য। যে কোনো কারণে, যে কোনো প্রকারণে ক্ষমতা দখলটাই তাদের কাছে একমাত্র লক্ষ্য। এই যে প্রবীর বাবু বলছিলেন যে তিনি উদ্দেশ্য বা বিধিও বুঝতে পারছেন না, নির্বাচন কমিশন, পরিষ্কারভাবে নির্বাচন কমিশন তার উদ্দেশ্য ব্যাখ্যা করেছে। তারা বিথিন আসবো, বিথিন তোমার কাছে আসবো। বাবু, আপনার উত্তর কিন্তু বিথিন দিল, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে দেশের স্বার্থ সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে দেশবাসী হিসাবে। এটা মানে আমাদের ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের দলের এটা হচ্ছে এক নম্বর দায়িত্ব এবং কর্তব্য। রাহুল গান্ধী কি বলছেন সেটা জানেন? রাহুল গান্ধী ট্রাম্প কি সিদ্ধান্ত নিয়েছে 25% ভারতের উপর শুল্ক, রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়েছে, তিনি খুশি। এটা ওনার দলের সর্বোচ্চ নেতৃত্বের বিথিন আসবো তোমার কাছে। উনি বিথিন তোমার কাছে আসবো, আমি ওনার বক্তব্যটা শুনছি। প্রসঙ্গ ছাড়িয়ে দিচ্ছে। প্রথম কথা হচ্ছে যে দেশের স্বার্থ সুরক্ষার কাদের হাতে? এখন বর্তমান যারা আমাদের দেশের শাসক, তাদের কাছে তো প্রথম প্রশ্ন হচ্ছে যেন তেন প্রকারে ক্ষমতা দখল করা, ক্ষমতায় টিকে থাকা। তার জন্য আমি বেশি উদাহরণে যেতে চাই না, আমি শুধু ছোট্ট যেটা বলতে চেয়েছিলাম, নির্বাচন কমিশন যেমন আমার আগে, উনি বলার আগে আমাদের কলকাতার যিনি রাজনৈতিক বিশ্লেষক যেটা বলেছেন সেটারই পুনরাবৃত্তি করে বলবো। আমরা দুটো বিষয় নির্বাচন কমিশনের কাছে, এসআইআর, বিহারে এসআইআর চালু করার আগে আমরা দুটো বিষয় নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলাম। একটা হচ্ছে পরিষ্কার করে বলুন যে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে 5 মাসের ব্যবধানে এই বিরাট সংখ্যক, প্রায় মানে 40 লক্ষের বেশি, একরের সংখ্যাটা দেখে আমার বের করে দিতে হবে, দরকার নেই, 40 লক্ষের বেশি ভোটারের নাম অন্তর্ভুক্তি হলো। এবং যেটা তথ্যে দেখা গেছে বিহারের প্রাপ্তবয়স্ক নাগরিকদের চাইতে সংখ্যাটা বেশি। তার আগের 5 বছরের যে রেকর্ড, সেই রেকর্ডের ধারে কাছে নেই, যা রেকর্ড নাম অন্তর্ভুক্তির যে রেকর্ড সেটার ধারে কাছে নেই। এবং এর ফলে এটা কি ফলাফলটা কি হয়েছে,
এটা নির্বাচনে, মহারাষ্ট্রের নির্বাচনই প্রকাশিত হয়ে গেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানতে চেয়েছিল, তুমি দুটো রেকর্ড আমাকে দাও। একটা হচ্ছে যে বিহার, মহারাষ্ট্র এবং হরিয়ানার এত ভোটের ভোটার দিনের বাড়লো কেন? যে এই তথ্যটা আমাদের কাছে দাও। সেটা না দিয়ে কতগুলি নূতন কতগুলি বিষয় আনলো, এবং এই বিষয়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ যে কোনগুলি নিয়ে আসলো, সেই নিয়ে আসা বিষয়গুলির মধ্যে হচ্ছে যে তথ্য জনসমক্ষে সমস্ত তথ্য আনা যাবে না, এতে নির্বাচনের যে গোপনীয়তা তা লঙ্ঘন হবে, যার ফলে মানুষ আগামী দিনে যাতে কোনো কারচুপির তথ্য উদ্ঘাটিত না হয় সেই ব্যবস্থাটা পাকাপোক্তভাবে করার একটা বন্দোবস্ত নির্বাচন কমিশন করে। তবে এমন জায়গায় দাঁড়িয়ে আমি বলেছি, আমার হাতে যেহেতু সময় কম, প্রবীরবাবু, সবচেয়ে বড় বিষয় আমাদের দেশের একটা বড় সমস্যা হলো অনুপ্রবেশ। সে ঠিক আছে, ত্রিপুরায় একটা অনুপ্রবেশের সমস্যা আছে। আচ্ছা, আমি তো বলছি, সে জায়গায় বলছি। প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে থাকুক, ভারতবর্ষ ধর্মশালা নয়, এই সম্পর্কে আমাদের কোনো নেই। এটা থাকুক, আমরা চাই না, এটা ধর্মশালা নয়। অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করা, এটা ভারতবর্ষে যে আইন আছে সেই আইন মোতাবেক করুক। এখন অনুপ্রবেশ হচ্ছে আজকে 11 বছরের বেশি সময় ধরে কেন্দ্রে বিজেপি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী অমিত শাহ, দ্বিতীয় পাওয়ারফুল ব্যক্তি ভারতবর্ষের মধ্যে, তা সত্ত্বেও কি করে সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশকারীরা ত্রিপুরায় বলুন, পশ্চিমবাংলায় বলুন, বিহার বলুন, সীমান্তবর্তী রাজ্য আসামই বলুন, কি করে ঢুকছে, রোহিঙ্গারা কি করে ঢুকছে, কি করে তারা এই দেশে অবস্থান করছে, এগুলি দায় তার অর্ধেকই হয়নি। শুধু কাঁটাতারের বিষয় নয়, শুধু কাঁটাতারের বিষয় নয়, আমাদের যে বর্ডার সুরক্ষা করার দায়িত্ব যাদের আছে তারা কি করছে। কাঁটাতার শুধু কি একমাত্র কাঁটাতার দিয়ে ভারত স্বাধীন হওয়ার পর শুধু কি কাঁটাতার দিয়ে সুরক্ষিত রাখা হয়েছিল বর্ডার? না, বর্ডার সুরক্ষিত রাখার জন্য প্রধান দায়িত্ব হচ্ছে বিএসএফ। অনুপ্রবেশটা কিন্তু দেশভাগের পর থেকেই, দেশভাগের পর থেকে, এই দেশভাগের পর থেকে অনুপ্রবেশ কি মানে ধরুন এই যে অনুপ্রবেশগুলি কি কাঁটাতার বেড়ার দেওয়ার আগেই হয়ে গেছে? তাহলে 1971 সালে যে আইনটা তৈরি হয়েছিল আমাদের দেশে, যে চুক্তির মাধ্যমে, ইন্দিরা গান্ধী মুজিব চুক্তির মাধ্যমে, সেই সময় থেকে এটা যেটা সুরক্ষিত হয়ে আসছিল, সেটা কেন এই সময় আপনার কাছে আসবো। জয়দেব বাবু, তো আপনাকে একটা কথা বলছি, এই অনুপ্রবেশ, আজকে এসআইআর এর কথা যখন আসে তখন অনুপ্রবেশ কিন্তু বারবার ঘুরে আছে। গতকাল পশ্চিমবঙ্গের যাদবপুর বিধানসভা এলাকার বিক্রমগড় থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়, নাম শান্তা পাল, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, তার ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সবকিছুই আছে, শুধু একটা না, তার দুটো ভোটার কার্ড, দুটো প্যান কার্ড, একটা বর্ধমানে, একটা কলকাতার। কি বলবেন, এদের ঠেকা থেকে অনুপ্রবেশ এসআইআর দরকার নেই? না সোমনাথ বাবু, আপনি এত দূর পর্যন্ত যখন বললেন, এবার বলুন এটা লালবাজার ধরেছে, ওনাকে শান্তা পালকে কে ধরেছে? লালবাজার ধরেছে, পুলিশ ধরেছে। তার মানে পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছা এবং পশ্চিমবঙ্গ সরকারের যে মানসিকতা, সেটা অনুপ্রবেশের বিরুদ্ধে, সেটা অনুপ্রবেশের তবু বারবার অনুপ্রবেশের জন্য পশ্চিমবঙ্গ কিং পয়েন্ট বলা হচ্ছে কেন? কিন্তু নিউটন দাস তৃণমূল কংগ্রেসের যুব নেতা, যিনি নিউটনকে আমরা দেখেছি বাংলাদেশের ওই মৌলবাদী আন্দোলনের মুখ, সে নিউটন দাস, তিনি তৃণমূলের যুব নেতা। গতকাল আরো একজনকে পাওয়া গিয়েছে যার বাবা মা বাংলাদেশি, অথচ তিনি তৃণমূল কংগ্রেসের যুব নেতা। একজন পঞ্চায়েত প্রধান দাবি করেছেন যে তাকে বিজেপির সাংসদও বাংলাদেশি, সেটা কি বিপিন বাবু জানে? বিজেপির সাংসদও বাংলাদেশি আছে, সেটা কি জানে?
হ্যাঁ, নীতিশ প্রামাণিককে নিয়ে বারবার এই প্রশ্ন উঠেছে। বাংলাদেশি বিজেপি সাংসদের ব্যাপারেও একটু বিথিন বাবুর থেকে আলোকপাত করার দাবি রাখছি। অবশ্যই তাহলে বিজেপিতে যে বিদেশি বাংলাদেশি আমার মনে হয় সাংসদরা রয়েছে আমরা তাদের SIR বিরুদ্ধে থেকে কথা সরে বলতে যাচ্ছি, বিথিন বাবুর কি দৃষ্টিটা ঠোঁটে ঘুরে ব্যথা যাচ্ছে। হয়? এসআইআর এর উদ্দেশ্যটা অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াতে হবে, তার জন্য কি এসআইআর? কথা হচ্ছে যে এনপিআর এনআরসি সিএএ কবে হবে বিথিন বাবু? বিথিন জয়দেব বাবু, বিথিন এবং জয়দেব বাবু দুজনকে বলছি, বিথিন এবং জয়দেব বাবু দুজনকে বলছি, এনপিআর এনআরসি কবে হবে বিথিন বাবু? জবাবটা দিন। বিজেপি এনআরসি এনপিআর সিএএ কবে হবে? সিএএ এনআরসি এনপিআর কবে হবে বিথিন বাবু? বিথিন বাবু বিপিন বাবুকে আপনাকে একটা প্রশ্ন করি যে 23 সালে মোদি নির্বাচন কমিশন তৈরির আইনটা পাল্টালো কি কেন? শুনতে পাচ্ছে না। মুখোমুখি হতে পারবেন না। এই বিজেপির মুখোশ পরে জয়দেব বাবু এবং বিথিন, জয়দেব বাবু ও বিথিন, আমাদের সময় কিন্তু একেবারে শেষ। তবে বাবু বলুন এনপিআর এনআরসি সিএএ কবে হবে? বিজেপির মুখোশ পড়লে সত্যের মুখোমুখি হওয়া যায় না। আমরা তো দাবি করছি পশ্চিমবঙ্গে এনপিআর এনআরসি সিএএ হোক, সমস্ত অনুপ্রবেশকারীকে কাঁটাতারের ওপারে পাঠিয়ে দেওয়া হোক এবং সমস্ত বাংলাদেশিকে শনাক্তকরণ করা হোক। কিন্তু কেন্দ্রীয় সরকার কেন সিএএ এনআরসি এনপিআর করতে পারছে না? বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার সমস্ত মানুষ করছে, বাংলার মানুষ করছে, বাংলার মানুষ করছে, বাংলার মানুষ করছে। দেশের আইন, দেশের আইন লাগু করবে। আমার অনুষ্ঠানের কিন্তু সময় মোটামুটি একেবারে শেষ। বিথিন বাবু, বিথিন এবং জয়দেব বাবু, তাহলে নির্বাচন কমিশন জয়দেব বাবু একটু, জয়দেব বাবু, আমার অনুষ্ঠানের সময় শেষ। আজকে কিন্তু এনপিআর এনআরসি সিএএ গাইড করব না। আপনাদের থামতে অনুরোধ করছি, অনুষ্ঠানের সময় কিন্তু ওভার। আমার এসআইআর গাইড জোরে করব, এসআইআর গাইড জোরে করব, অথচ সিএ এনআরসি এনপিআর গাইড জোরে করব না। আচ্ছা, আবার অনুষ্ঠান কিন্তু জয়দেব বাবু, বিথিন, আমি সবাইকে থামতে বলছি, অনুষ্ঠান শেষ একেবারে। আমরা কিন্তু মূল আলোচনা থেকে এখনো শেষ করতে পারলাম না, তবে এই আলোচনায় আমরা আবার ফিরবো আগামী এপিসোডে। আমি তবে একটা খবর আমার দর্শকদের সাথে শেয়ার করতে চাই। এই মুহূর্তে কিন্তু যেটা হচ্ছে বড় খবর, এই এসআইআর নিয়ে আলোচনা করতে চান সংসদে সাংসদরা। ইতিমধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামেরা, সাপা, শিবসেনা, উদ্ধব ঠাকরের দল যে শিবসেনা আছে, এবং বিভিন্ন যারা ইন্ডিয়া জোটের দলগুলো আছে, তারা কিন্তু ইতিমধ্যে ওম বিড়লার কাছে চিঠি জমা দিয়েছে। এখনো অনুমোদন হয়নি কবে হবে আলোচনা। তবে সংসদের বাইরে কিন্তু প্রতিদিন ইন্ডিয়া জোটের বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তারা ইন্ডিয়া জোটের যারা রয়েছেন, কংগ্রেস যার প্রধান দল, তাদেরকে সামনে রেখে কিন্তু প্রতিদিন বাদল অধিবেশনে হই হট্টগোল লেগেই আছে, বিশেষ করে সংসদের বাইরে। আমার সাথে এই এসআইআর কতটা জরুরি আলোচনা ছিলেন কংগ্রেসের বিশিষ্ট ত্রিপুরা প্রদেশের নেতা তথা মুখপত্র প্রবীর চক্রবর্তী। প্রবীরবাবু, আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমার সঙ্গে ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর এবং আমার সহকর্মী কলকাতা স্টুডিও থেকে বিথিন সরকার। সবাইকেই আবার একবার ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় আবার দেখা হবে 7টার 7 কাহন নিয়ে।